ধ্যান প্রার্থনা এবং সঙ্গীতের মাতৃ আবাহনের পর আমরা এবারে শুরু করব আমাদের অনুষ্ঠান দ্য লাইভ ডিভাইন পাঠ আলোচনা করবেন শ্রী সুধেন্দু সাহা। ওম শ্রী অরবিন্দ মীরা। শ্রী অরবিন্দ সোসাইটি পায়রাডাঙ্গা এবং শ্রী অরবিন্দ সোসাইটি ওয়েস্ট বেঙ্গল স্টেট কমিটি এবং উপস্থিত শ্রদ্ধাভাজন বিশিষ্ট ব্যক্তিবর্গ সকলকে বর্ষার স্নাত শীতল এক আবহের মধ্য দিয়েই অভিনন্দন জানাই। আর অভিনন্দন কত জানাবো, দারুণ দারুণ খেলা চলছে বিশ্বকাপ। কালকে অবাক হয়ে দেখছিলাম সব খেলাগুলো, কি অদ্ভুত অদ্ভুত খেলা চলছে। সালাহার সেই গোল মিশরের হয়ে সেদিনকে খেলা, বেশ মজার সব চলছে। কত কথা বলবো, বললেই ভুল হয়ে যাবে, মনে থাকবে না সব কথা, ভুল বলা হয়ে যাবে। আর এই 21 তারিখ তো আন্তর্জাতিক দ্বাদশ যোগ দিবস পালিত হলো। খুব আনন্দের কথা যে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের উদ্যোগে যেমন করা হয়েছে সে তো হয়েছেই, তার মধ্যে হ্যাবাচক নাবাচক ওসবের মধ্যে আমি যাচ্ছি না। তবে আমাদের শ্রী অরবিন্দ সোসাইটির পশ্চিমবঙ্গে যে কেন্দ্র শাখাগুলো রয়েছে তাতে খুব খুব শ্রদ্ধার সঙ্গে, ভালোবাসার সঙ্গে, আন্তরিকতার সঙ্গে দিনটি পালিত হয়েছে। প্রচুর ছবি দেখেছি এবং অবাক হয়ে দেখতে হয়েছে ছবিগুলো, দেখেই খুশি হতে হয়েছে, কারণ কোনো সংগঠনেই কোনো কেন্দ্র বা শাখায় সশরীরে উপস্থিত হতে পারিনি। তাতে এটুকু বোঝা গেছে যে বিশ্ব জুড়ে যে প্রচেষ্টা যোগানুশীলনের এবং তার মধ্য দিয়েই যে দীর্ঘজীবিতার একটা লক্ষণ সুস্থভাবে থাকার, সুস্থ থেকে দীর্ঘজীবী হওয়া, তার একটা প্রবণতা মানুষের মধ্যে এসেছে। এটা একটা যোগ, শুধু যোগ ব্যায়াম নয়, অন্তর্যোগেরও কথা, যে দীর্ঘ জীবন লাভ করতে যেমন হবে সঙ্গে সঙ্গে সুস্থতা যেন থাকে, সুস্থ ও সুন্দর দীর্ঘ জীবন যাপন করার যে একটা প্রবণতা মানুষের মধ্যে দেখা দিয়েছে, সেটা খুব আনন্দের, খুব আনন্দের, খুব আনন্দের। আমরা তো খণ্ড ধর্ম নিয়েই চলি, কিন্তু অখণ্ড ধর্ম চেতনাও যে এর মধ্য দিয়ে উকি ঝুঁকি মারছে, সেটা এই যেমন দুর্গাপুরে বিশাল অনুষ্ঠান হয়েছে, বর্ধমানে বিশাল অনুষ্ঠান হয়েছে, পায়রাডাঙ্গায় হয়েছে, ভদ্রপুরে খুব উল্লেখযোগ্য ভাবে দিনটি পালিত হয়েছে, বাঁকুড়াতে খুব সুন্দরভাবে পালিত হয়েছে আন্তর্জাতিক যোগ দিবস। এরকম আরো অনেক অনেক জায়গায়, অনেক সেন্টার ব্রাঞ্চই আমাদের হয়েছে। সোনারপুর গঙ্গা জোয়ারাতে তো দিন তৃতীয় রবিবারের সাধ্যায় শিবির ছিল। এরকম ভাবে সব জায়গায় পালন হয়েছে। তা এই দিনটির সঙ্গে সঙ্গে এটা নিশ্চয়ই করে বোঝা যাচ্ছে, এবং এবার তো একটা সমাপতন হয়েছে, বিশ্বকাপ ফুটবল চলছে, কি ফিটনেস, হ্যাঁ, প্লেয়ারদের কি অসম্ভব রকমের ফিটনেস আমরা দেখতে পাচ্ছি। সে গোলকিপিং থেকে শুরু করে লাস্ট ডিফেন্স থেকে শুরু করে বা ফার্স্ট অফেন্স থেকে শুরু করে একেবারে সমস্ত 11 22 জন, এবং তার সঙ্গে এবার একটি খুব উল্লেখযোগ্য ঘটনা, একজন ফিমেল রেফারি অত্যন্ত দক্ষতার সঙ্গে খেলা পরিচালনা করছেন, এটাও একটা বিশেষ দিক। তো যাই হোক, আমরা পড়ছি দ্য লাইফ ডিভাইন, দ্য সুপার মাইন্ড অ্যাজ এ ক্রিয়েটার।
অনেকদিন পরে পড়া শুরু করেছিলাম গত সপ্তাহে, আজকেও একটা দোটানার মধ্যে ছিলাম, পারবো কি পারবো না। তো জলে ভেজা সময় চলছে, তার মধ্যেও আনন্দ মানুষের, এত গরমের মধ্যেও শীতলতা এসেছে। সঙ্গে সঙ্গে সেই যোগ বার্তা, সেই অতিমানস বার্তা, স্রষ্টি রূপে অতিমানস, এই ভাব, এই বোধ, এই প্রবণতার ইতিবাচক দিক মানুষের মধ্যে জারিত হচ্ছে, ভীষণ আনন্দের বিষয়। আমরা আজকে একটি বাক্য পড়ব। প্রথম পড়ব যে 11 নম্বর অনুচ্ছেদের 9 নম্বর বাক্য। যাদের সঙ্গে মহাগ্রন্থ রয়েছে দেখবেন, আমার ভুল হলে মার্জনা একেবারে করবেন না, বলবেন। প্রথমে যারা নতুন এসেছেন তাদের জন্য জানিয়ে রাখি, প্রথম আমরা শ্রী অরবিন্দের মূল রচনা থেকে পড়ব, তারপরে তার স্বীকৃত অনুবাদ শ্রীমৎ অনির্বাণের সেই অনুবাদ অংশ, বাংলা অনুবাদ অংশ পড়ার পরে যদি কিছু ভাব আসে আলোচনা করব। ত্রুটি থাকবে, অসম্পূর্ণতা থাকবে, স্বীকার করে নিয়েই পড়ছি। লিখছেন শ্রী অরবিন্দ, there its characteristic power, its sure function ceases, and if we would have a greater, a profounder, and a real knowledge, a knowledge and not an intense but formless sentiment, such as comes sometimes to certain deep but inarticulate parts of our mentality. Mind has to make room for another consciousness which will fulfill mind by transcending it, or reverse and so rectify its operations after leaping beyond it. The summit of mental knowledge is only a vaulting board from which that leap can be taken. এরপরে অনুবাদ অংশটুকু একটু পড়ে নিই। মনের দৌড় এই পর্যন্ত, এর পরের খবর তার কাছে অস্পষ্ট। এরও চেয়ে সত্য, বৃহৎ ও গভীর জ্ঞান যদি চাই, জ্ঞানই চাই, মনের অব্যক্ত গহনে একটা তীব্র অথচ আকার প্রকারহীন ভাবাবেশের সাময়িক আলোড়নে খুশি থাকতে না চাই যদি, তাহলে পথ ছেড়ে দিতে হবে আর একটা চেতনার জন্য, যা মনকে পেরিয়ে গিয়েই তাকে ভরে তুলবে, অথবা হঠাৎ ডিঙিয়ে গিয়ে আগাগোড়া সব পাল্টে দিয়ে নতুন করে গড়বে তাকে। বারে মনের সীমাবদ্ধতা আছে, ওই যে মনের দৌড় এই পর্যন্ত, তাহলে মনের সীমাবদ্ধতা আছে। একটা নির্দিষ্ট ধাপ পর্যন্তই তার গতিপথ, তাই পরের খবর তার কাছে অস্পষ্ট। ওই যে নির্দিষ্ট ধাপ পর্যন্তই তার গতিপথ, একটা সীমাবদ্ধতা রয়েছে তার মধ্যে, আর সেই সীমাবদ্ধতা আছে বলে সেই সীমার বাইরে সে যেতে পারে না, ওই গতিপথ বাধা, তার বাইরে সে যেতে পারে না। যেতে চায়
যেতে চাইলেও বা যেতে গেলেও যে যেতে পারে তাও তো নয়। ওই যে সীমাবদ্ধতা আছে, একটা যোগ্যতার মাপকাঠিও তো থাকে আমাদের। অনেক বড় ঝাঁপ দিতে যাই, পারি না, তখনই চোট লাগে, মন ভাবছে একরকম, প্রাণে এক উচ্ছ্বাস আসবে বলে অনেকটা বড় কাজ করতে চাইছে মন, অথচ শরীরের সীমাবদ্ধতা আছে, তাই বড় করে ঝাঁপ দিতে গিয়েও চোট পেতে হয়, আঘাত পেতে হয়। ওই যে মন সীমার বাইরে যেতে চাইলেও সে তা পারে না। এগুলো আমাদের জানা আছে। এই বিষয়গুলো খুব স্পষ্টভাবেই আমার শ্রোতৃবর্গ, শ্রদ্ধেয় শ্রোতৃবর্গ সকলেই জানেন, জানা আছে তাদের। তবে তার মধ্যেও আলোচনা চলবে। মন কি করে? তার সাধারণ মনের স্তর ছাড়িয়ে যদি ঊর্ধ্ব গতিতে এগোতে থাকে, তাহলে কি হবে না, তাহলে উত্তরায়ণের পথে তার আলোক দর্শন হতে পারে। মন এগোচ্ছে, মন তো দ্রুত গতি সম্পন্ন হতে চায়, সে বিষয়ে আমরা জানি, মনের গতি খুব তীব্র, সে ঊর্ধ্বগতিতেই এগোতে থাকে, এগোতে চায়। আর যখনই এগোতে থাকে তার উত্তরায়ণ হয়, অ্যাসেনশন হয়, সে ওপরের দিকে উঠতে থাকে। আর যত সে ওপরের দিকে উঠতে থাকে তার আলোক দর্শন হতে থাকে। ওই যে ইলিউমিনেশন, হায়ার মাইন্ড থেকে ইলিউমাইন মাইন্ড স্টেজে আমরা যাই, শ্রী অরবিন্দের সেই ব্যাখ্যা। সেই যে ইলিউমাইন মাইন্ড, সেই যে প্রভাস মানস, সেই আলোক স্তর, সেই যে আলোকের পথ, সেই আলোকের পথ অন্য এক চেতনা আনবে। হায়ার মেন্টালিটির স্টেজে যে মানসিকতা, যে বোধ বুদ্ধি ছিল, আলোকের পথ ধরে, ইলিউমাইন মাইন্ডের সেই পথরেখা ধরে যখন এগোচ্ছে, অন্য একটি চেতনা আসছে। এতদিন মন যা জেনেছে তাতে আন্দাজ ছিল, অনুমান ছিল বেশি। অর্ডিনারি মাইন্ড ফ্যাকাল্টি থেকে হায়ার মাইন্ডে গিয়েও তার অনুমান কমেনি, অনুমান রয়েছে তীব্রভাবে, আন্দাজ রয়েছে। তার সেবা প্রবণতা থাকলেও কে গরিব কে দুঃখী এই নির্ধারণ করতে গিয়েও একটা আন্দাজের সীমা পরিসীমা থাকে, অনুমান করার একটা ক্ষমতা অর্জন করে মাত্র। অর্ডিনারি মাইন্ড ফ্যাকাল্টিতে আন্দাজের ক্ষমতা একটু কম থাকে, অনুমানের প্রবণতা থাকলেও কম থাকে। হায়ার মাইন্ডে গিয়ে সেটা বাড়ে। কিন্তু যখন ইলিউমাইন মাইন্ড স্টেজে আসে, তখন কি হয়, সে আরো উপরের এক দরজা খোলা পায়। সেই আলোকের পথরেখা এসে অন্ধকার বিমোচিত করেছে, উপরের এক দরজা খুলে দিয়েছে সেই প্রভাস মানস। এবং দরজা খুলে দিয়ে যেন বলছে, এরকম যদি ভাবি, ওই সেই গান, কি একটা গান আছে না, যে মনের জানলা খুলে দিলাম, বাইরে থেকো না তুমি আর। এরকম জায়গায় এসে মায়ের নির্দেশ মনে পড়বে 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 পড়বেই। এরকম জায়গায় মায়ের নির্দেশ কি না, মায়ের নির্দেশ এরকম বোধহয় বলা হয়েছে যে মন শুধু সত্যেরই আস্পৃহা করে। কোন জায়গায় গিয়ে? ওই যে উত্তর মানুষ থেকে, ঊর্ধ্বতর মানুষ থেকে, হায়ার মাইন্ড থেকে যখন ইলিউমাইন মাইন্ড স্টেজে গেছে এবং তাকে সেই প্রভাস মানুষের স্তর ধরে ধরে যখন এগোনো চলছে, তখন বৃহত্তর দরজা খুলছে। সেই জায়গায় এসে মায়ের নির্দেশ কি, এই স্তরের থেকে, এই ইলিউমাইন মাইন্ড ফ্যাকাল্টি থেকে মন কি করে, সত্য
সত্যেরই আস্পৃহা করে, মিথ্যা নয়। অবিদ্যাগ্রস্ত কিছুকে সে চায় না তখন, যদিও আক্রমণ থাকে, মিথ্যার আক্রমণ থাকে, অনৃতের আক্রমণ থাকে, কিন্তু সে চায় না। আলোক স্তরে গিয়ে, আলোক দর্শনের স্তরে গিয়ে সে অবিদ্যাগ্রস্ত কিছুকে চায় না। আর ঠিক তখনই হঠাৎ আলোর ঝলকানির মতোই উন্নততর এক চেতনা এসে উপস্থিত হয়। ইলিউমাইন মাইন্ড স্টেজ ছাড়িয়ে তখন ইনটিউটিভ মাইন্ড ফ্যাকাল্টির দিকে পৌঁছে যাচ্ছে মনোচেতনা। তখন নতুন কিছু জানা হয়, নতুন নতুন, তোমায় নতুন করে পাবো বলে। এই যে নতুন পাওয়ার, নতুন পেতে চাই, এই যে আস্পৃহা, এই আকুতি তীব্র গতিতে এগোতে থাকে, অসম্ভব শক্তি আসে তখন। তবে মজা কি, এখানে আধুনিক মনস্তত্ত্ববিদরাও এ বিষয়ে অনেক মুখ খুলেছেন, অনেক কথা বলেছেন, লিখেছেন, যে ওই হঠাৎ আলোর ঝলকানির মতো হয়তো উন্নততর চেতনা এসে উপস্থিত হলো, অনেকটা জেনে গেলাম ইনটিউটিভ মাইন্ড ফ্যাকাল্টির স্পর্শে, তখন নতুন কিছু জানা হয়েছে, হচ্ছে। তবে মজা কি, সেখানে একটা অভাব থাকে। কি সেই অভাব? জানা গেল, জানলাম, কিন্তু কিভাবে জানা গেল তা সম্যকভাবে জানা হয় না। সেই পদ্ধতি, যে পদ্ধতির মধ্য দিয়ে জানা গেল, জ্ঞান অর্জিত হয়েছে, সেই পদ্ধতিটাকে সম্যকভাবে জানা হয় না। গভীর মনস্তত্ত্বে একেই তো ইনটিউশন বা বোধি বলে অভিহিত করেন। রবীন্দ্রনাথ বারবার উকি দেন ওই যে ওই কথাটি, যে সহসা আমারে চিনেছি, আমার খুলিয়া গিয়াছে সব বাঁধ। এটা তো নজরুল ইসলামও বলেছেন। আর রবীন্দ্রনাথের সেই নির্ঝরের স্বপ্নভঙ্গের মধ্যে এই উচ্চারণ দেখেছি। যদিও রবীন্দ্রনাথ যে নির্ঝরের স্বপ্নভঙ্গ রচনা করলেন, নজরুল ইসলামের যে সহসা চেনার যে বোধ, বা অন্যান্য কবি সাহিত্যিকদের মধ্যে সেই প্রবণতা আমাদের মধ্যেও থাকে। ওই যে হঠাৎ আলোর ঝলকানি, প্রভাস মানুষ থেকে হয় নাকি? এই যারা শুনছেন অনেকেরই আলোক দর্শন হয়, এবং ইনটুইটিভ মাইন্ড ফ্যাকাল্টির সঙ্গে তাদেরও স্পর্শ ঘটে, সংযোগ ঘটে। যারা নিয়মিতভাবে যোগ সাধনা করছেন, অনুশীলন করছেন, তাদের কাছে নতুন করে আর কিছু বার্তা দিতে হবে না। ওই যে চিনেছি, অথচ সেই চেনার পিছনে যে কৌশল রয়েছে, সেই কৌশল এখনো জানা হয়নি। এই যে ইনটিউশনের কথা, বোধির কথা আমরা বলি, সেখানে জানা হয়েছে, চেনা হয়েছে, অথচ তার কৌশল জানা হয়নি, কৌশলটা ঠিক মতো বোঝা হয়নি। তাহলে এই স্তরে এসে মন আলোক দর্শনের মধ্য দিয়ে বোধিলোকে পৌঁছনোর যোগ্যতা অর্জন করেছে, যাকে আমরা বোধিলোক অর্থাৎ ইনটুইটিভ মাইন্ড ফ্যাকাল্টি বলি। তো সেই ইনটুইটিভ মাইন্ড ফ্যাকাল্টি থেকেও অনেক পথ আমাদের এগিয়ে যেতে হবে। যে সুপার মাইন্ড অ্যাজ ক্রিয়েটার আমরা পড়ছি, শ্রী অরবিন্দ রচনা করছেন, তাকে জানতে গেলে যে আমাদের আরো এই ইনটিউটিভ মাইন্ড ফ্যাকাল্টি থেকেও আরো অনেক পথ এগোতে হবে, তবে তো মূল চেতনায় পৌঁছতে পারবো। সুপার মাইন্ড যে ক্রিয়েটার, তিনি স্রষ্টা, তিনি স্রষ্টি রূপে যে অতিমানস, তাকে বুঝবো কি করে? শুধু ওই কতগুলো শব্দ বাক্য পড়ছি, অনেকগুলো বাক্য পড়লেই যে বোঝা যাবে তা তো নয়। তবে এটা তো ঠিক যে মনের ফসল জ্ঞান, মনের ফসল যদি হয়, মন যে চর্চা করে চলেছে, সে আলোক দর্শনের মধ্য দিয়ে প্রভাস মানুষের স্তর পেরিয়ে ইনটুইটিভ মাইন্ড ফ্যাকাল্টির স্পর্শে
জ্ঞান অর্জন করেছে, হয়তো তার কৌশল জানতে পারেনি কিন্তু জ্ঞান অর্জন করেছে, সেটাকে একটা ভল্টিং বোর্ড বলছেন, সেই স্প্রিং লাগানো, যার উপরে পড়লে আমরা অনেক বেশি এগিয়ে যেতে পারি। সার্কাসে আমরা দেখে থাকি এরকম, বিভিন্ন স্পোর্টসে সেগুলো দেখতে পারি, জিমন্যাস্টিকে সেগুলো আমরা দেখতে পাই, অলিম্পিকেও সে ধরনের খেলা আমাদের দেখতে পাই, যার উপরে দাঁড়িয়ে, যে ভল্টিং বোর্ডের উপর দাঁড়িয়ে এক লাফে অনেকটা উঁচুতে উঠে উঠে যাওয়া যায়, যেটা কল্পনার অতীত অনেক সময় আমাদের ক্ষেত্রে হয় না, বড় স্ট্রাইড নিয়ে এগিয়ে যাওয়া যায়, এমন এমন কাজ করে ফেলি যা কখনো ভাবতেই পারিনি, অথচ সেই স্তরে গিয়ে আর ফিরে আসতে পারি না। ক্রিকেট খেলতে গিয়ে এমন এমন ক্যাচ নিয়ে ফেলেন এক একজন ফিল্ডার, পরে তাকে জিজ্ঞাসা করলে তিনি হয়তো তার কারণটা ঠিক বুঝে বলে উঠতে পারেন না। এমন এমন গোল সেভ করা হয়, কালকে পরশু যে 15খানা সেভ করলেন সেই গোলকিপার, কি করে? ওই তাহলে ওর মধ্যেও ওই ইনটুইটিভ মাইন্ড ফ্যাকাল্টির টাচ লেগেছে, স্পর্শ লেগেছে, যেটা নলিনীদা লিখছেন, স্পিরিচুয়ালিটি ইন ফুটবল, ইনটিউশন ইন ফুটবল, ইনটিউটিভ মাইন্ড ফ্যাকাল্টি ইন ফুটবল। পরে নলিনীদার ছোট ছেলে রবিদা আমাকে গল্প করেছেন, বা ওনার লেখাতেও আমরা সেগুলো পেয়েছি, আমরা সেটা পুরোধায় এক এক সময় ছেপেছি, তখন আমাদের সম্পাদক ছিলেন, অতিথি সম্পাদক ছিলেন রবিদা, শ্রী রবি গুপ্ত। যাই হোক, মনের এই যে ক্ষেত্রটা অনেকটা এগিয়ে যাচ্ছে, কিন্তু গিয়ে সে বলতে পারছে না কি করে, ওই তার মানে ভল্টিং বোর্ড, এটা জ্ঞান একটা ভল্টিং বোর্ড, মনের ফসল জ্ঞান। আর জ্ঞান বলতে সাধারণত নলেজ, যেটা আমরা জ্ঞান বলি, নলেজ বলতেই তো সাধারণত, অন্তত আবিধানিক অর্থে তো জ্ঞান বলতে নলেজ কি বুঝি, মনের সেই যে জ্ঞান সংগ্রহ, সেটা তো তথ্য সংগ্রহ করা, তাই না? তথ্যের সমষ্টি বলতে পারি। আর যা আমরা জ্ঞান রূপে সংগ্রহ করেছি, তত্ত্ব উপাত্ত যা সংগ্রহ করেছি, ডেটা কালেকশন করেছি, অ্যাকিউমুলেটেড যে ফান্ড আমার তৈরি হয়েছে, তাকে তো কাজে লাগাতে হবে, তাই না? বসিয়ে রাখলে চলে না। এটা তো আমাদের খুব সাধারণ গড় মানুষেরই একটা ধারণা, বোধ, যে আমরা যে জ্ঞান অর্জন করেছি, অর্থাৎ যে তথ্য উপাত্ত সংগ্রহ করেছি, তার যে সমষ্টি জড়ো হয়েছে, তাকে কাজে লাগাতে হবে, বসিয়ে রাখলে চলবে না, বলছেন শ্রী অরবিন্দ। তারপরেই দেখুন, মাইন্ডের মিশন সম্পর্কে বলছেন, দ্য utmost mission of mind is to train our obscure consciousness, which has emerged out of the dark prison of matter, to enlighten its blind instincts, random intuitions, vague perceptions, till it shall become capable of this greater light and this higher ascension. এই যে কথাটা বললেন শ্রী অরবিন্দ, দ্য আটমোস্ট মিশন অফ মাইন্ড, এটা আমরা খেয়াল রাখবো, মাইন্ডের আটমোস্ট মিশন কি, is to train our obscure consciousness, which has emerged out of the dark prison of matter। সম্পর্কগুলো কি সুন্দর ধাপে ধাপে বলে দিচ্ছেন। To enlighten its blind instincts, random intuitions, vague perceptions, till it shall become capable of this greater light and this higher ascension। কোথা থেকে কোথায় উৎস সন্ধান করে দিচ্ছেন, সেই জগদীশ বসুর ভাগীরথীর উৎস সন্ধান, এখানে যেন চেতনার উৎস সন্ধান করছেন শ্রী অরবিন্দ।
মনের সবার চাইতে উপরের থাক হলো এই দিব্য বিপর্যয়ের ভিত্তিভূমি। তার পূর্ব পর্যন্ত মনের চরম সাধনা হলো জড়ের অন্ধ কারা হতে মুক্তি পেয়েছে যে চেতনা, তার আবছায়াকে স্পষ্ট করা তালিম দিয়ে। প্রবৃত্তির মূঢ় আবেগের পরে আলো ঢালা, বোধির চকিত আভাস এবং অনুভবের অস্পষ্টতাকে প্রদীপ্ত করে তোলা, যাতে উত্তরায়ণের জ্যোতিষ পথে নবচেতনার অভিযান সহজ হয়। ওই যে তথ্যের সমষ্টি জ্ঞান সংগ্রহ করেছি, তাকে বসিয়ে রাখতে চাই না, তাকে নিয়ে কাজ করতে চাই। তাহলে তাকে নিয়ে কাজ করতে গেলেও নতুন যে অভিযানে আমি যাব, তো যাবই। তো সে বাণিজ্যেতে যাব কিনা, এও এক বাণিজ্য। বাণিজ্য তরি ভাসাতে হয়েছে অনন্ত সমুদ্রের জলে, আমাদের তরি ভাসাতে হয়। সেই সংগ্রামী চেতনা না নিয়ে, বলিষ্ঠতা না নিয়ে এই পথে যাওয়া যায় না, এক দুর্গম যাত্রা। সেই যাত্রা পথের নির্দেশ দিচ্ছেন শ্রী অরবিন্দ। মন গতিশীল, আমরা জানি, সে থেমে থাকে না, জানি। এই যে বিষয়, মন গতিশীল, মন থামে না, এটা জানি। তাই কি হয়, ওই ছোট্ট এলাকা কলকাতার পণ্ডিতিয়া থেকে মুহূর্তের মধ্যে আমাদের মন চলে যেতে পারে পন্ডিচেরি। এই পণ্ডিতিয়ায় বসে আছি, এই চলে গেল পন্ডিচেরি। আজকেও তো কারোর ঘুম ভেঙেছে আশ্রমে যাবে বলে। তাহলে মনের এই ক্রিয়া, এই দ্রুত গতিশীলতা মনের আছে, এবং মনের একটা প্রভাব ছায়া পড়ে থাকে, সেই প্রভাবে সে কাজ করতে থাকে, বুঝে উঠতে পারে না। আমরা একটা পরিবেশে থেকেছি, হঠাৎ যদি আমাদের পরিবর্তন করা হয়, সে পরিবেশে গিয়েও যেন আগের প্রভাবটা থেকে যায়। এই যে গতি, তার মধ্যে নিশ্চয়ই পরিশীলিত ভাব লক্ষ্য করা যায়, একটা স্পষ্টতা থাকে। কেন না, সেই স্পষ্টতা এসেছে এই কারণে যে মনের একটা প্রশিক্ষণ চলছে, আর সেই প্রশিক্ষণ, অর্থাৎ মনের সেই প্রশিক্ষণ চলতে থাকে বলেই কি বলবো, ধাপে ধাপে গতিতে আসে প্রগতি। ওই যে অনুশীলন চলছে, অনুশীলন চললেই, প্র্যাকটিস থাকলেই তো পারফেকশন আসে, সেই প্রবাদ তো আছেই। তাহলে অনুশীলন যদি চলতে থাকে, চলছে বলেই আমরা ধাপে ধাপে আমাদের যে গতি আছে, অনুশীলনের মধ্যে থেকে গতি তো ক্রমশ বাড়তে থাকে। সে পিজিপি মুডে যেভাবেই হোক এগোতে থাকে, বহুগুণিত হতে থাকে। তাই যে গতি ছিল সে গতি ধীরে ধীরে দ্রুত গতি পায় এবং প্রগতি আসে জীবনে, জীবন চেতনায়, মনোচেতনায়। আর কি আসে, আলোক বার্তা আসে। এতদিন যে অস্পষ্টতা ছিল, আবছায়া ছিল, ডার্ক প্রিজন অফ ম্যাটারের মধ্যে আমরা ছিলাম, অন্ধ জড়ের মধ্যে নিবিষ্ট ছিলাম, বা বন্দিত্ব ছিল আমাদের, তা ওই আলোক বার্তা নিয়ে এসছে, কি মুক্তির বার্তা নিয়ে আসে। আলোকে আমরা তখন স্নান করি, আলোকময় হয়ে উঠি। আর বোধিময়তার তীব্রতা এসে সংগৃহীত জ্ঞানের মধ্যে থাকা অস্পষ্টতাকেও প্রদীপ্ত করে তোলে। আর তো কেন অস্পষ্টতা নাই, সবই প্রদীপ্ত হয়েছে, দীপ্ত হয়েছে। যে জ্ঞান এতদিন
জমাট বাঁধা অন্ধকার ঘরে বন্দী হয়েছিল, সেও মুক্ত হতে থাকে। জ্ঞান সেখানে কি হয়? জ্ঞান তখন যখন মুক্ত হতে পেরেছে, বন্দিত্ব কেটেছে, অন্ধকারের বন্দিত্ব কেটেছে, অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো, তো সেই আলো এসেছে, মুক্ত হয়েছে। তাই জ্ঞান সেখানে জ্ঞান সেখানে কিরকম? না, মুক্ত বিহঙ্গের মতো ডানা মেলতে শুরু করেছে। হাতড়ে বেড়ানো মন এখন নবচেতনার পথে এগিয়ে যেতেছে। এতদিন হাতড়ে হাতড়ে সব জানতে হয়েছে, সমাধান জানতে হয়েছে, সবকিছু ঠিক মতো খুঁজে পায়নি, কিন্তু সেই আলো এসেছে, নবচেতনার পথে সে এগিয়ে যাচ্ছে। ওই যে vague knowledge or perception, so till it shall become capable of this greater light and this higher ascension, সেই বৃহত্তর আলোকে অর্জন করবে, হায়ার অ্যাসেনশন, সেই ঊর্ধ্বতর উত্তরায়ণকে অর্জন করবে, সক্ষম হবে তাকে গ্রহণ করতে। হাতড়ে বেড়ানোর দিন শেষ, নবচেতনা আসছে, স্পষ্ট নির্দেশ আসতে থাকে। সাধক সাধিকা অনুশীলনকারী অনুভব করেন, নীরব বার্তা আসছে, স্পষ্ট নির্দেশ আসতে থাকছে। আগে ভুল হতো নির্দেশ, অন্ধকারে থাকাকালীন সময়ে নির্দেশ প্রাণের নির্দেশ না অন্তঃপুরুষের নির্দেশ বুঝতে পারতাম না। আজকে স্পষ্ট নির্দেশ আসছে, যে নির্দেশ আমাকে বোধি চেতনার দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। সমস্ত অন্ধকার বিমোচিত হচ্ছে, আলোকময়তার ইঙ্গিত আভাস পাচ্ছি। তাই তাই আর তাকে বলতে হয় না তখন এ পথ গেছে কোন দিকে। হ্যাঁ, বলতে পারি, প্রশ্ন থাকে না, প্রশ্ন থাকে না। এতদিন প্রশ্ন করেছি এ পথ গেছে কোন দিকে, আজ যখন স্পষ্ট নির্দেশ আসছে, আলোক বার্তা আসছে, তখন সাধক সাধিকা মনোচেতনার উচ্চতর আলোক বার্তা অর্জন করে, গ্রহণ করে, স্পষ্ট নির্দেশ পেয়ে সঠিক দিকে এগোতে পারছে। মাইন্ড ইজ দ্য প্যাসেজ, বলছেন শ্রী অরবিন্দ। ওই যে স্পষ্ট দিকে, একটা ইঙ্গিতবাহী দিকে, সেই দিকটা আমায় কোথায় নিয়ে চলেছে? হয়নি? অনেকেরই হয়, স্বপ্ন দেখেননি যে এমন এক একটা স্বপ্ন, যে স্বপ্নে দেখতে পাচ্ছি যে আমরা বড় বড় স্ট্রাইড ফেলে, বড় বড় পা ফেলে আমরা এগিয়ে চলেছি, কোথায় যাচ্ছি জানি না, হঠাৎ দেখতে পাচ্ছি সূর্যোদয় ঘটছে। তাহলে সেই সূর্যোদয়ের অভিমুখে আমাদের যাত্রা শুরু হয়েছে। কার মাধ্যমে? মাইন্ডকে ধরে, মনোচেতনাকে ধরে, মনকে ধরে। শ্রী অরবিন্দ বলে দিচ্ছেন মাইন্ড ইজ আ প্যাসেজ, নট আ কালমিনেশন। এটাও ঠিক, এটাও তো সত্য, এটা প্যাসেজ, নট আ কালমিনেশন। এমনি করে যে মন চলতি পথের মাঝখানেই রয়েছে, কোথায় পাবে সে যাত্রা শেষের খবর? ওই যে আমাদের কথা বলছেন এখন, নবচেতনার ইঙ্গিত এসেছে, স্পষ্ট বার্তা এসেছে, তার মধ্যেও আমরা চলছি, চলতে চলতেও যেন একেবারে শেষ সীমায় পৌঁছে যেতে পারছি না, যাত্রা শেষে পৌঁছে যেতে পারছি না, মধ্যপথে আছি। তাহলে সেটা তো প্যাসেজ, কালমিনেশন নয়। এখনো যাত্রা শেষের খবর আমাদের কাছে আসেনি, এখনো খানিকটা বোধহয় রয়ে গেছে, এ পথ গেছে কোন দিকে। মন সেই মাধ্যম, তাকে শ্রী অরবিন্দ এমন ভাবে বলছেন কেন? আমাদের ভেঙে চুরে একেবারে আমাদের সর্বস্ব দিয়ে তিনি তার চেতনার উপলব্ধ সত্যের চেতনার সর্বস্বটুকু আমাদের দান করছেন, যাতে আমরাও তার মতো হয়ে উঠতে পারি। মা করুণা করছেন, অশেষ করুণা করছেন বলে আমরাই পাঠ করতে পারছি। বিভিন্ন কেন্দ্র শাখায় বিভিন্ন উদ্যোগ নিয়ে এই যে আলোচনা পাঠচক্রগুলো চলছে, মায়ের অশেষ করুণায় সেটা সম্ভব হচ্ছে। মাইন্ড প্যাসেজ হোক,
সে কালমিনেশন না হোক, যাত্রাপথের খবর সে না পেলেও সেই প্যাসেজ ধরে পথ চলছে সে। তাই মন এক মাধ্যম, তাকে ধরেই এগোনো যায়। এইটাই তো সবচেয়ে বড় কথা, তাই না? বারবার করে এই চ্যাপ্টারে শ্রী অরবিন্দ সেই কথা বলছেন। এক কথা বারবার আমরা বলছি যে মনকে ধরেই এগোনো যায়। সে তো আর যাত্রা শেষে লক্ষ্যবস্তু হতে পারে না, পারেনি এখনো। হ্যাঁ, মন নামক এই যে মাধ্যম, মন নামক এই মাধ্যমটি না থাকলে যাত্রাপথে চলাই হয় না। তাহলে যাত্রা শেষের বার্তা আসবে কি করে? আগে আমরা চলতে শিখি। আর যাত্রাপথে চলা যদি না হয়, মাধ্যমটি না থাকলে যাত্রাপথে চলা হতো না, যাত্রাপথের শেষ গান গাওয়াও সম্ভব হতো না। তাহলে মনের মাধ্যমে, তাকে মাধ্যম করে যখন এগোতে পেরেছি, তাহলে আমাদের স্বপ্ন রয়েছে, সম্ভাবনা রয়েছে, আমরাও সেই যাত্রাপথে একদিন পৌঁছতে পারবো, লক্ষ্য বস্তুকে ছুঁতে পারবো। মন মাধ্যম হয়ে চেয়েছে, মন মাধ্যম হয়েছে এবং চেয়েছে বলেই আমরা সীমাবদ্ধতা অতিক্রম করে অসীমের দিকে উঠে যেতে চাই, উড়ে যেতে চাই। সেই সেই যে চাওয়ার ক্ষমতা কে নিয়ে এসেছে? মন নিয়ে এসেছে আমাদের মধ্যে। আমরা তো মায়ের প্রার্থনা ধরে এরকম বলি না যে বীর যোদ্ধা করে তোলো আমাদের। তাহলে বীর যোদ্ধা হয়ে উঠতে চাই আমরা। তার জন্য প্রার্থনা তো থাকেই, যে বাংলা করলেন যেরকম, যে বীর যোদ্ধা করে তোলো আমাদের, লক্ষ্য আমাদের উন্নত করো। তো এই যে বীর যোদ্ধা করে তোলো আমাদের, এই এই যে উচ্চারণ, লক্ষ্য আমাদের উন্নত করো, এই যে উচ্চারণ, সবই যে মনের মাধ্যমে হয়ে থাকে। শিক্ষা প্রসঙ্গে একদম মা রচনাবলীর সেই দ্বাদশ খণ্ডে তো পরিষ্কার বলেছেন যে এই যে ফিজিক্যাল এডুকেশন, ভাইটাল এডুকেশন, এরকম ভাবে সাইকিক এডুকেশন, স্পিরিচুয়াল, এরকম মেন্টাল এডুকেশন, পাঁচটা যে ধাপ বলেছেন, ফিজিক্যাল, ভাইটাল, মেন্টাল, সাইকিক এবং স্পিরিচুয়াল, এরকম পাঁচ রকমের যে শিক্ষা পদ্ধতির কথা বলেছেন, সেগুলো বলতে গিয়েও মা ওই যে বলেছেন না, যে পাঁচ পদ্ধতিতে শিক্ষা অর্জন, কিন্তু সকল শিক্ষাই মূলত মানসিক শিক্ষা, এটাও বলেছেন। কারণ ওই যে মানুষ লোককে ধরে শিক্ষা অর্জন, তাকে বাদ দিয়ে নয়। আমাদের এই টোটাল এন্টায়ার ফ্যাকাল্টি থেকে যদি মাইন্ড চ্যাপ্টারটাকে বাদ দিয়ে দেওয়া হতো, আমরা কিচ্ছু করতে পারতাম না, আমরা পেতাম না। সাইকিক বিং থাকলেও আমরা মানুষ লোক যদি না থাকতো, আমরা অতি মানুষে পৌঁছতে পারতাম না। তখন সাইকিক বিংও অনেকটা মুখ হয়ে থাকতো। সেই মানসিক শিক্ষাকে বাহন করে আমরা অতিমানসিক শিক্ষার অভিমুখে চলব। এ প্রসঙ্গে আরো অনেক কথা বলেছেন শ্রী অরবিন্দ। দ্য সুপার মাইন্ড অ্যাজ ক্রিয়েটার, এই যে চ্যাপ্টারটি পড়ছি, স্রষ্টি রূপে অতিমানস, এই অধ্যায়ে এখনো, এটা 11 নম্বর প্যারাগ্রাফটা শেষ হচ্ছে, অনুচ্ছেদটি শেষ হচ্ছে, এরপরে আরো 8টি প্যারাগ্রাফ রয়েছে, 8খানা। তো আমাদের এখনো ধৈর্য ধরেই এগোতে হবে, খুব শান্তভাবে এগোতে হবে। আপনারা সবাই সঙ্গে আছেন, মা আছেন, আপনাদের মধ্য দিয়ে মাও উপস্থিত। তো 12 নম্বর প্যারাগ্রাফের প্রথম বাক্যটি পড়ি। এখনো 5-6 মিনিট আছে বোধহয়, একটা পড়িনি, যতটা পড়া যায়। 12 নম্বর অনুচ্ছেদের প্রথম বাক্যে শ্রী অরবিন্দ এরকম কথা বলছেন: On the other hand, the Unitarian consciousness or indivisible unity
cannot be that impossible entity, a thing without contents, out of which all contents have issued, and into which they disappear and become annihilated. পারে আরো একটা কথা, অদ্বৈত চেতনা বা অখণ্ড অদ্বয় তত্ত্ব তো এমন অসম্ভব একটা কিছু নয়, যার সর্বশূন্য সর্বনাশা গহ্বর থেকে বেরিয়ে এসে সবকিছু আবার তলিয়ে যায় ওই অতল শূন্যতার মধ্যে। এই কি ফ্রেজগুলো কি সুন্দর সুন্দর! ইউনিটারিয়ান কনসাসনেস, অদ্বৈত চেতনা, ইনডিভিজিবল ইউনিটি, অখণ্ড অদ্বয় তত্ত্ব। এই যে চেতনা এবং তত্ত্ব কি ইঙ্গিত করছে? এই চেতনা এবং তত্ত্ব নিঃসন্দেহেই পূর্ণ চেতনা এবং পূর্ণ তত্ত্বকেই ইঙ্গিত করছে। আমরা পদে পদে কাজ করতে গিয়ে, কথা বলতে গিয়ে, কোনো সিদ্ধান্ত নিতে গিয়ে অনুভব করি, করি না? কি অনুভব করি? আমরা এখনো পূর্ণ হয়ে উঠতে পারিনি। একটা কথা বলে ফেললাম, ওই যা, এটা না বললেই বোধহয় ভালো হতো। একটা কাজ করে ফেললাম, না করলেই ভালো হতো। একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, এটা না নিলেই ভালো হতো। তাহলে ওই যে অনুভব আসছে, আমরা এখনো পূর্ণ হয়ে উঠতে পারিনি। অর্থাৎ মায়ের দেওয়া সেই গোল্ডেন রুলকে আমরা এখনো যথাযথভাবে অনুসরণ করতে পারিনি, পারছি না। মায়ের সামনে বলা যায় না এমন কথা বলবো না, মায়ের সামনে ভাবা যায় না এমন কথা ভাববো না, মায়ের সামনে করা যায় না এমন কাজ করব না। গোল্ডেন রুল আমরা ফলো করি না প্রপারলি। তাই বুঝতে পারছি কাজ করার পরে, কথা বলার পরে, সিদ্ধান্ত নেওয়ার পরে যে আমরা এখনো পূর্ণ হয়ে উঠতে পারিনি, অখণ্ড হয়ে উঠতে পারিনি। তাই প্রতিটি ক্রিয়াকাণ্ডে নানা রকমের বিঘ্ন বিপর্যয়ের সম্মুখীন হই আমরা। অনেক অনুষ্ঠান করি, অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পরেই কর্মকর্তাদের মধ্যে ঝগড়া বিবাদ লেগে যায়। কেন? পূর্ণতা নেই বলে। তো এইভাবে আমরা বিঘ্ন বিপর্যয়ের সম্মুখীন হতে থাকি। সমস্যার মুখোমুখি হলেই বুঝতে পারি বা বুঝতে চেষ্টা করি, সত্যি সত্যি বুঝতে চেষ্টা করি কিনা যথেষ্ট প্রশ্ন আছে, যে কি না পূর্ণ হয়ে উঠতে পারলে আর কোনো সমস্যা বা বিঘ্ন বিপর্যয়ের সম্মুখীন হতে হতো না। আসছে কি এরকম ধরনের ভাব আমাদের মধ্যে, যে যদি পূর্ণ হয়ে উঠতে পারতাম তাহলে এই যে সমস্যার সৃষ্টি হয়েছে, এই যে বিঘ্ন বিপর্যয়ের সম্মুখীন হয়েছি আমরা, তা হতে হতো না। এই বোধ যদি এসে থাকে তাহলেও মনোময়তার ঊর্ধ্ব চেতনায় আমরা পৌঁছেছি, এবং সেটা চর্চা চালিয়ে যেতে হয়। আমরা কি চাই অ্যাকচুয়ালি? আমরা আমরা কার্যত বিঘ্ন বিপর্যয়, সমস্যা, এগুলো ছাড়া, অর্থাৎ বিঘ্ন বিপর্যয় সমস্যা শূন্য একটা কিছু চাই। সেটা আমরা কি করি? যেখানে বিঘ্ন থাকবে না, বিপর্যয় থাকবে না, সমস্যা থাকবে না, এরকম একটা কিছু চাই। সেই চাওয়া আমাদের বুদ্ধি দিয়ে হয়, এবং বুদ্ধি দিয়ে যে চাওয়া সেটা কল্পনা ছাড়া আর কিছু নয়। বুদ্ধি দিয়ে আমরা কিছু কল্পনা করে নিতে পারি যে এরকম করলে বিঘ্ন থাকবে না, এরকম হলে বিপর্যয় হবে না, এরকম এরকম করলে সমস্যা থাকবে না। তা অপূর্ণ হয়েও যদি পূর্ণের সামগ্রিকতা সম্বন্ধে ধারণা করতে পারি, ওই যে কল্পনা করছি, বিঘ্নহীন, বিপর্যয়হীন, সমস্যা শূন্য একটি বিষয়কে আমরা কল্পনা করছি, বুদ্ধি দিয়ে হোক। অর্থাৎ আমরা অপূর্ণ থেকেও
পূর্ণের সামগ্রিকতা সম্পর্কে ধারণা করার চেষ্টা করছি কল্পনার মধ্য দিয়ে, বুদ্ধিকে আশ্রয় করে। সেও তো মনের এক উপকরণ বুদ্ধি। তাহলে অপূর্ণ হয়েও যদি পূর্ণের কল্পনা করতে পারি, ধারণা করতে পারি, তাহলে পূর্ণ অদ্বৈত চেতনা কোনোভাবেই অসম্ভব কিছু নয়, তা সম্ভব হতে পারে এই জীবনেই। স্বামী বিবেকানন্দ বলেছেন, তারপরে শ্রী অরবিন্দ তার উপরে শিলমোহর দিয়ে দিয়েছেন যে হ্যাঁ, এই জীবনেই পূর্ণ অদ্বৈত চেতনা সম্ভব, একেবারে অসম্ভব কিছু নয়। এ বিষয়ে শ্রীমা তো একেবারে দারুণ কথা বলে দিয়েছেন, ওই শিলমোহরের চেয়েও বেশি শিলমোহর। তিনি তো বলেইছেন না যে ওই ওই কথাটা, ঠিক মনে পড়বে কিনা, ওই যে কথাটা, দেহ ধারণের ওই যে প্রশ্ন করা হয়েছিল না, যে তুমি কেন এরকম মানবী দেহ ধারণ করলে, তখন বললেন না যে বাছা, তোমরাও একদিন আমার মতো হতে পারবে। তাহলে পূর্ণতার পূর্ণ দেবী আমাদের শ্রীমা, তিনি এ কথা যখন বলে দিয়েছেন, তখন তখন অখণ্ড অদ্বৈত চেতনা বা তত্ত্ব অসম্ভব নয়। আর সেই চেতনা বা সেই তত্ত্ব যদি অসম্ভব না হয়, তাহলে সেই চেতনা শূন্য নয়। সে কখনো শূন্যের মধ্যে অদৃশ্য হয়ে যায় না, উধাও হয়ে যায় না। তার পূর্ণ অস্তিত্ব নিয়েই সে অস্তিত্ববান। তার শেষ হতে পারে না, ধ্বংস হতে পারে না। পূর্ণ চেতনা নশ্বর নয়, পূর্ণ চেতনা অবিনশ্বর। সবাই আনন্দে থাকুন, ভালো থাকুন, মায়ের আশ্রয়ে থাকুন, কেন্দ্র শাখাগুলোকে আরো আরো বেশি করে ভালোবাসুন। শুধু একদিনের ওই ছবি তোলার জন্য উৎসব যেন না হয়, নলিনীদার কথা, একদিনের উৎসব নয়, এটা যেন ধারাবাহিকভাবে চলতে থাকে। আমরা সত্যি সত্যি যেন সাধন কেন্দ্র হয়ে উঠতে পারি, সাধনার যজ্ঞ গৃহ যেন করে তুলতে পারি আমাদের কেন্দ্র শাখাগুলোকে, আমাদের নিজস্ব গৃহগুলোকে যেন আমরা সত্য সত্যই মন্দির করে গড়ে তুলতে পারি। ভালো থাকুন আপনারা, আর আনন্দের সঙ্গে খেলা দেখুন, হাসুন, মানুষকে ভালোবাসুন। জয় মা, জয় শ্রী অরবিন্দ। এই আলোচনার পর আর কি কারো কিছু বলার আছে? আপনাদের যদি কিছু বলার না থাকে, তাহলে আমরা মা শ্রী অরবিন্দকে কৃতজ্ঞতা এবং প্রণাম জানিয়ে আমাদের অনুষ্ঠান আজকে এখানে শেষ করব। শুভরাত্রি।